মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার টিভি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উত্তরের 5 জেলায় ফের বন্যার আশঙ্কা, পার্বত্য এলাকার ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক। ভোলায় ভাঙনে লঞ্চঘাট বিলীন। এবং কিছুতেই কমছে না হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে সিলেটে 3 শিশুসহ 4 জনের মৃত্যু। সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরের 5 জেলায় ফের বন্যার আশঙ্কা করছে সতর্কীকরণ কেন্দ্র। এতে প্লাবিত হতে পারে তিস্তা বেষ্টিত নিম্নাঞ্চল। উত্তরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় থামছে না নদী ভাঙন। এদিকে বন্যার কারণে পার্বত্য এলাকার একমাত্র ফসল হারিয়ে এখন দিশেহারা কৃষক। এদিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসে 7 জেলায় এ পর্যন্ত 59 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি সকালে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ভারী বর্ষণ হলে পানি বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাতের কারণে এবং যদি উজানো বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে এবং সেটা সতর্ক সীমার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আশেপাশে যে নিম্নাঞ্চল সেখানে স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। লালমনিরহাটের তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সেখানে উজানের ঢল ও ভারী বর্ষণ হলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। ধারণা করা হচ্ছে আগামী 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে একটা সম্ভাবনা হতে পারে। এই সমস্যা মোকাবেলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি। সরকারের তরফ থেকে ত্রাণ ফান্ড থেকে এবং শুকনো খাবার থেকে শুরু করে আমরা স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, জনগণ আছে, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যদি এমন পরিস্থিতি হয় আমরা সাথে সাথে এর ব্যবস্থা নেব। কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি। বন্যার শঙ্কায় দুশ্চিন্তায় নদীপাড়ের বাসিন্দারা। আজ খুব পান্নাতে ভারতের পানি আসতেছে, হঠাৎ করে গতকাল থেকেই পানি বাড়তেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি এবং পার ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার কেরানীর চর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে নিঃস্ব প্রায় 250 পরিবার। এখনো বাড়িতে ওঠে নাই, কিন্তু ওঠার পথে। কি অবস্থা, বাড়িতে এইভাবে বাড়লে তো আমাদের পানি বাইরে থাকতে পারবো না। সিরাজগঞ্জের যমুনাতেও পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙনও। এতে কাজীপুর, সদর, বেলকুচি ও চৌহালিতে তীররক্ষা বাঁধের কয়েকটি স্থান ধসে গেছে। অত্যন্ত পানি বাড়তেছে, কারণ আঙুর খুবই অসহায়, আমরা আঙুর সয় সম্পত্তি সব শেষ। পানি বাড়ার দেখে আমাদেরকেও অনেক ভয় লাগে। এই এত পানি বাড়লে আমরা কিভাবে এখানে টিকতে পারবো। এদিকে কক্সবাজারে এবারের বন্যায় শুধু কৃষি খাতে 86 কোটি 61 লাখ 49 হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া বান্দরবানে 336 হেক্টর জমির আমন ধান, ভুট্টা সহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। আমার এই মাতামহরি পানি আসে, আমার এই প্রায় তিতাকলা ক্ষেত, বেগুন আর ধানের জ্বালা প্রায় 4-5 খানি ক্ষেত সব একেবারে শেষ হয়ে গেছে। আমার এখানে হতে হয়ে গেছে ফল ক্ষেত, টিটকরলা ক্ষেত, পেঁপে গাছ, তার মধ্যে ওই বরবটি গাছ। আমার তো অনেক ক্ষতি হয়ে গেছে। আমার বিজ্ঞানী শসা ফল খেতি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত যে যারা চাষি তাদের যে পরিসংখ্যান আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে ওনারা চেষ্টা করবে। এবারের বন্যায় খাগড়াছড়িতে 313 হেক্টর ও রাঙামাটিতে 3675 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় দুপুরে খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি জলকপাট। অতিবৃষ্টি এবং অস্বাভাবিক জোয়ারের কারণে নোয়াখালীর হাতিয়ার 3টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক। উজানের পানির চাপ ও মেঘনার তীব্র স্রোতে ভোলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাট এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদীতে সংরক্ষণ প্রকল্পের শত শত সিসি ব্লক ধসে যাওয়ায় একটি ঘাটে যাত্রী ওঠানামা বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাট এলাকাটি দ্বীপ জেলার অর্থনীতি ও যোগাযোগের অন্যতম প্রাণকেন্দ্র। সেখানে গত 14 জুলাই ভোররাত থেকে মেঘনা নদীর তীব্র স্রোতে 4 স্তরের প্রায় 20 মিটার এলাকার শত শত সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়। আরও 10 মিটার এলাকায় দেখা দেয় বড় ফাটল। সিসি ব্লক ধসে পল্টন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লঞ্চ ঘাট দিয়ে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। তীব্র স্রোত ও জোয়ারের পানির চাপে ফেরিঘাট প্লাবিত হওয়ায় বিঘ্ন ঘটছে যানবাহন ওঠানামায়। এখানে অনেক স্রোতের কারণে বোলক ডাইবে গেছে, যে বোলক সব পানির মধ্যে ধসে গেছে। বোলক তো দিতে নাই, তো এখন কিভাবে করবে? ফেরি বেরবে কিভাবে বা লঞ্চ বেরবে কিভাবে? ভোলা শহর রক্ষা বাঁধ ও বেড়ি বাঁধ ভাঙন কবলিত এলাকা থেকে মাত্র 20 মিটার দূরে। এখনই পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে ভাঙন পৌঁছে যেতে পারে সেখানে। চরম উদ্বেগ ও ঝুঁকির মধ্যে দিন কাটছে আশেপাশের 3টি ইউনিয়নের বাসিন্দাদের। আমরা এখানে ইলিশে হাজারো পরিবার থাকি, সামনে আমাদের একটা কাঁচা বেরি আছে। যদি এই ব্লকগুলো ডেবে যদি বেরিটা ভেঙে যায় তাহলে বেরির ওপারে কিন্তু হাজারো পরিবার আছে যারা পানিতে প্লাবিত হয়ে যাবে। আমরা বেরির পাশে থাকি, এই যে নদীতে ভাঙ্গা যাইতেছে, আমরা যে যামু যাওয়ার মতো আমগো কোনো পথ নেই। এলাকা পরিদর্শন করে দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙন রোধের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এটা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এর প্রেক্ষিতে আমরা বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনারাও আন্তরিকভাবে সহযোগিতায় দ্রুততম সময়ে এখানে লঞ্চ ঘাটটি বন্ধ করে অন্যত্র সরাইয়ে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি এই সময় এই লঞ্চ ঘাটটি পন্টনটি যখনই সরানো হবে দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানে জিওব্যাগ ডাম্পিং করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে 2023 ও 2024 সালে একাধিকবার একই এলাকায় সিসি ব্লক ধসে যায়। তাই দীর্ঘমেয়াদী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচির আয়োজন করে গণসংহতি আন্দোলন। কর্মসূচিতে বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। একই সাথে জনগণের অধিকার নিশ্চিত সহ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। এদিকে বিএনপি জুলাই ও আবু সাইদের রক্তের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গতরাতে দিনাজপুরের হিলি বাজারের খাদ্য গুদাম মোড়ে পথসভায় অংশ নিয়ে এইসব কথা বলেন তিনি। জুলাইয়ের সাথে আবু সাইদের রক্তের সাথে কেউ গাদ্দারি করে থাকে, বাংলাদেশে প্রথম করেছে বিএনপি। বিএনপি যদি ঠিক হয় আবার বাংলাদেশে জুলাইয়ের ঐক্য হবে, ফেসিবাদ বিরোধী ঐক্য হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। পরে অতিথিরা জুলাই আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিভিন্ন স্থির চিত্র ঘুরে দেখেন। একই সাথে অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুগ্ধর মতো সবাই মানবিক হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র গড়ার কাজে নিজস্ব উদ্যোগে সেইভাবে মানুষের জন্য কাজ করবে এবং এই দেশকে একটা ঘুষ দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করবে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া শিশুদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের 7 ও 10 মাস বয়সী এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 4 মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 99 জনে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 29 জন রোগী। গত 24 ঘন্টায় নোয়াখালীতে নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 42 শিশু। এছাড়া লক্ষ্মীপুরে 16, কুষ্টিয়ায় 15, নরসিংদীতে 11, গাজীপুরে 13 এবং ব্রাহ্মণবাড়িয়ায় 17 জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 242 জন। বন্দরনগরী চট্টগ্রামে নতুন করে 16 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 7 জন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 21 জন। লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 2 জন। রাজবাড়ীতে নতুন করে আরও 1 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিরাজগঞ্জে 3 এবং চাঁপাইনবাবগঞ্জে 2 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে,
বলছে এবছর শহরের তুলনায় গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। সড়ক দুর্ঘটনায় দেশে বিভিন্ন জায়গায় 3 এইচএসসি পরীক্ষার্থী সহ মোট 6 জন নিহত হয়েছেন। নীলফামারীতে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে 7 মাসের এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থী। এদিকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আব্দুর রহমান সুমন নামে এক কৃষি কর্মকর্তা মারা গেছেন। এছাড়াও যশোরের নোয়াপাড়ায় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। পুলিশ জানায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সালিম হোসেন এবং মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল বিকেলে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় দেবীনগর গ্রামের ফারুক হোসেন এবং খানপুর গ্রামের আব্দুল শেখকে কুপিয়ে হত্যা করা হয়। নরসিংদীর মাধবদীতে ডাকাতির সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই শাহজাহান নিহত হয়েছেন। গতরাত 2টার দিকে নরসিংদী সদর উপজেলার নুরালপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, মিলনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশের খবর পেয়ে বড় ভাই শাহজাহান ও ভাতিজা সুরজ মিয়া ঘটনাস্থলে ছুটে যান। বাড়ির পাশে আগে থেকে অবস্থান নেওয়া ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান। গুরুতর আহত সুরজ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে আরও 10 থেকে 12 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। গতরাত 12টার দিকে নিহত জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা করে। গত বুধবার রাতে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। খাতা কলমে প্রথম শ্রেণীর হলেও কোনো নাগরিক সুবিধাই বাড়েনি প্রায় 150 বছরের প্রাচীন পাবনা পৌর এলাকায়। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, অপর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থাও। খানাখন্দে ভরা সড়ক আর মশার কামড়ে অতিষ্ঠ পৌরবাসী। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। 1876 সালে প্রতিষ্ঠিত পাবনা পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় 1989 সালে। অথচ দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভায় এখনো গড়ে ওঠেনি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অধিকাংশ পাড়া মহল্লা। পানি উঠে যায় ঘর বাড়ি সহ দোকানপাটেও। কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। চরম দুর্ভোগ পোহায় পৌরবাসী। রাস্তার উপরে কয়েক ফিট পানি, বাড়ির ভিতরে পানি। আমরা খুব দুর্বিষহ অবস্থার ভিতরে জীবনযাপন করতেছি। এভাবে কিভাবে চলবো ভাই? আরো তো সামনে কত বৃষ্টি আছে, আমরা একবারে বন্দি হয়ে গেছি। আরো একটু নিচু হলে ঘরেও পানি উঠে যাচ্ছে। আমাদের বাসায় পানি উঠে গেছে, এখন আমাদের স্কুলে যাতায়াতের সমস্যা হয়। এটি পাবনা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক হাসপাতাল রোড। এ পথে প্রতিদিন যাওয়া আসা করে শত শত রোগী, চিকিৎসক সহ সাধারণ মানুষ। অথচ সড়কটির অবস্থা এতটাই বেহাল যে দুরূহ হয়ে পড়েছে রোগী পরিবহনও। গাড়িগুলা উল্টায় যাচ্ছে, আর ডেলিভারি রোগী গেলে পারে ওই রাস্তাতেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি যে রোগীগুলি আসে, সে রোগীগুলি আসতে খুব কষ্ট হয় তাদের। মনে হয় তারা যেন এখানে হচ্ছে মরার মতো অবস্থা হয়। এছাড়া পৌর এলাকার অধিকাংশ রাস্তায় অপ্রশস্ত আর খানাখন্দে ভরা। গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন মিঞ্জিল সব ডুবে যায়। পাবনার যে পুরো রাস্তাগুলো একেবারে অকার্য্য এবং ড্রেনের ব্যবস্থা নাই।
অধিকাংশ মহল্লায় ডাস্টবিন না থাকায় যেখানে সেখানে ময়লা আর আবর্জনার স্তূপ দূষিত করেছে পরিবেশ, ফলে মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। এই রাস্তায় দেখেন আপনারা, মানুষ চলাচলের কোনো অনুপযোগী হয়ে গেছে, লোকজন হাঁটা চলাফেরা করতে পারে না, দুর্গন্ধের সৃষ্টি হয় ডাস্টবিনের কারণে। এত মশা মাছি, আমি 2 দিন আগেও পৌরসভার এক্সিকিউটিভকে ফোন করেছিলাম, বললাম যে ভাই মশায় তো আর অতিষ্ঠ হয়ে গেলাম। তো বললো দেখি কি করা যায়। এই দেখি অবস্থা। আজ পর্যন্ত উঁচু করে নাই, ড্রেন পরিষ্কার করে না। পৌরসভার লোকজনকে বারবার টাকাটা দেওয়া হয়েছে, বারবার আমরা গেছি, তারা আসে অল্প একটু সাফ করে চলে যায়, সে ময়লাগুলো নিয়ে যায় না। পৌরসভার এসব সংকট নিরসনের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। এমপি স্যার একটা মাস্টার প্ল্যান করতে বলেছেন, আমরা সেই কাজটা করছি। আধুনিক পৌরসভা হিসাবে কিভাবে গড়ে তোলা যায়, জনদুর্ভোগ লাগাবে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শক্রমে আমরা সে বিষয়ে কাজ করছি। শুধু খাতা কলমেই নয়, সত্যিকারের নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি পৌরবাসীর। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে 7ম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরদী উপজেলা দল। গতকাল বিকেলে 3-1 গোলে দলটি পরাজিত করে পাবনা সদর উপজেলা দলকে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 2 আসনের সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব এবং পাবনা 4-এর সংসদ সদস্য মোহাম্মদ আবু তালেব মণ্ডল সহ স্থানীয় বিশিষ্টজনেরা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী টুর্নামেন্টে জেলার 9টি উপজেলা ও পাবনা পৌরসভা সহ মোট 10টি দল অংশ নেয়। দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সকালে শহরের বরুণকান্দি মোড়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আধুনিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন তিনি। পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুধী সমাবেশ এবং নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অনলাইনে হাজিরা নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু রাঙামাটির দুর্গম জনপদে ফোন নেটওয়ার্ক না থাকায় এটি হয়ে উঠেছে নতুন বিড়ম্বনা। রাঙামাটি থেকে শঙ্কর হরে তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 15 জুন থেকে শিক্ষকদের স্বাক্ষর করা হাজিরা খাতার ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশনা কার্যকর হয়েছে। কিন্তু রাঙ্গামাটির বাঘাইছড়িতে নেটওয়ার্ক পেতে এক শিক্ষকের আম গাছে ওঠার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামনে আসে নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি। পাহাড়ের উপরেও নাই, আমি চিন্তা করলাম যে কোনো একটু গাছে উঠলে কোনো নেট পাওয়া যায় কিনা। নেট পাইলে নেট যদি পাওয়া যায় তাহলে আমি আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ছবিটা পাঠাতে পারবো। গাছে ওঠার পরেও আমি নেট পাইনি। দুর্গম এলাকার বিদ্যালয়গুলো সঠিক তদারকির অভাবে শিক্ষকদের উপস্থিতি অনেক সময় কম থাকে। অতিথি শিক্ষক দিয়ে ফাঁকি দেওয়ার অভিযোগও আছে। অনলাইন হাজিরা পদ্ধতি এক্ষেত্রে সমাধান হলেও মোবাইল নেটওয়ার্ক সংকটে দুর্গম এলাকায় এই পদ্ধতি কাজ করছে না, জানান ভুক্তভোগী শিক্ষকরা। বিভিন্ন ইউনিয়নের দুর্গম এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছেনি। তার কারণে আমরা লোকাল কিছু তথ্য সংগ্রহ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে একদম 9:20-এর মধ্যে ডিজিটাল হাজিরা বা অনলাইন হাজিরাটা পৌঁছানো আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। ফ্রিকোয়েন্সি বাড়বে তখন আমরা পারবো ইনশাআল্লাহ। সরকার তো আগে এদিকেই উদ্যোগ নিতে হবে, আমাদের প্রতিটি বিদ্যালয়ে নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে। পাহাড়ি এই জনপদের অনেক গ্রামে এখনো নেই বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্কও। তবে জেলা শিক্ষা অফিস বলছে যেসব এলাকায় নেটওয়ার্ক নেই সেখানে অফলাইনেও হাজিরা তালিকা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটর করা হচ্ছে এবং কাউকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে এখানে রেটের বাইরে তাকে গাছে উঠে রিপোর্ট দিতে হবে। কারণ যারা অফলাইনে তার তালিকাও আমরা সংগ্রহ করছি। রাঙ্গামাটির 708টি স্কুলের মধ্যে এখনো 170টি মোবাইল নেটওয়ার্কের বাইরে রয়েছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
পাবনায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান। সকালে পাবনা শহরের শ্রী শ্রী মহাদেব মন্দির প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক বন কর্মকর্তা কৃষ্ণচন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক অধ্যাপক কোমল চন্দ্র দাস এবং গণসংযোগ সম্পাদক চঞ্চল কুমার সরকার। এদিকে বৃক্ষরোপণের সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে 15 এবং জয়পুরহাটে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। চট্টগ্রামে চালু হলো আমাদের চট্টগ্রাম নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ। দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অ্যাপটির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে জানানো হয় সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সেবা এই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নালা নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা সহ মোট 10টি ক্যাটাগরিতে নাগরিকরা ছবি সহ নগর কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারবেন। একটি দল মাদ্রাসা শিক্ষাকে নিজেদের দলীয় কাজে ব্যবহার করেছে বলেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। দুপুরে নিজ নির্বাচনী এলাকা সোনাইমুড়িতে থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বক্তব্যে আরও বলেন, ধর্মকে যাতে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সাথে মাদক, কিশোর গ্যাং এবং বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উত্তরের 5 জেলায় ফের বন্যার আশঙ্কা, পার্বত্য এলাকার ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক, ভোলায় ভাঙনে লঞ্চঘাট বিলীন। কিছুতেই কমছে না হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে সিলেটে 3 শিশুসহ 4 জনের মৃত্যু, সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবং 150 বছরের পাবনা পৌরসভায় বাড়েনি নাগরিক সুবিধা, খানাখন্দে ভরা বেশিরভাগ সড়ক, মশায় অতিষ্ঠ শহরবাসী। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।